আমি জনাব নূর খান লিটন ভাইয়ের জন্য, সেটি হচ্ছে বলেছেন যে রাষ্ট্র খুন করে। আমি নিশ্চয়ই আপনি এখানে বলবার চেষ্টা করবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা, আয়না করার কথা, গুম খুনের কথা। যেহেতু আপনি মানবাধিকার নিয়ে কাজ করেন, আমার মনে আছে যে আপনি নিজেও কিন্তু এই ধরনের একটা ঘটনার শিকার হয়েছিলেন। তো জনাব জুনায়েদ সাকি যেটা বলেন যে রাষ্ট্র খুন করে, সেই বিষয়ে তিনি উল্লেখ করলেন। আপনি এই যে এতগুলি তাজা প্রাণ ঝরে গেল আমাদের এই যে স্বৈরাচার আন্দোলনের পতন ঘটাতে গিয়ে, যে তরুণটার প্রাণ দিল, এবং এই গুম খুনের রাজনীতি যেটি ছিল, সেটাকে আপনি কীভাবে দেখছেন? দেখেন, আমরা যদি 2013 সাল থেকে খেয়াল করি, তাহলে আমরা দেখব যে সারা দেশে ক্রসফায়ারের নামে মানুষ খুন যেটা আগের থেকেই চলছিল, সেটা গতি অনেক বেড়ে যায়। তারপর আমরা যেটা দেখেছি যে যে জিনিসটা আমাদের আসলে ধারণার বাইরে ছিল, যে মানুষকে উঠিয়ে নেবে, তারপর আর সেই মানুষটির কোনো খোঁজ পাওয়া যাবে না, অথবা তার ডেড বডি খালে বিলে রাস্তাঘাটে পাওয়া যাবে, এটি কখনো কিন্তু আমাদের একটা ধারণার ভিতরে আসেনি। এবং যারা এই ঘটনাগুলির সাথে যুক্ত হয়েছেন, বিভিন্ন প্রত্যক্ষদর্শী বলেন, পরিবারের তরফ থেকে যে অভিযোগটা যাদের দিকে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেটা পুলিশ, র্যাব, ডিবি, ডিজিএফআই, সবার নাম আসছে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে, বিভিন্ন ঘটনায়। এবং এটি কেন তখন করেছে, এটি নিয়ে অনেক আলোচনা হতে পারে। তবে মোটা দাগে যেটা বলতে হয়, যে একটা ভয়ার্থ পরিবেশ তৈরি করা, দেশের ভিতর একটা ভয়ার্থ পরিবেশ তৈরি করা, যাতে কোনো মানুষ শাসকদের বিরুদ্ধে, শাসকের অন্যায় শাসনের বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে, সংগঠিত না হতে পারে, বিরোধী দল এবং মত কোনোভাবেই উচ্চকিত না হতে পারে, প্রশ্ন না তুলতে পারে। এবং নির্বাচন হবে তাদের ইশারায়, তাদের ইঙ্গিতে, তাদের পরিকল্পনায়, সুষ্ঠু নির্বাচনের কোনো জায়গা যেখানে থাকবে না। আপনি যদি খেয়াল করে থাকেন যে যতগুলি নির্বাচন, 3টি নির্বাচন আমরা দেখলাম, এর আগে পরে যদি খেয়াল করেন, তাহলে দেখবেন ক্রসফায়ার সংখ্যা বেড়েছিল, গুমের সংখ্যা বেড়েছিল। এবং গুমের ক্ষেত্রে এবং ক্রসফায়ারের ক্ষেত্রে দেখবেন বিরোধী দল এবং মত ক্রমান্বয়ে পার্সেন্টেজ বাড়তে লাগলো। এবং যখন ক্রসফায়ার বেড়ে যায়, তখন গুম কমে যায়, আবার যখন গুম বাড়ে, তখন ক্রসফায়ার কমে যায়। এরকম একটা লিঙ্ক আমরা আবিষ্কার করলাম যে এই সময়গুলিতে। এখন প্রশ্ন হচ্ছে, এই অপরাধগুলি কেন করতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন নারায়ণগঞ্জের ঘটনাটা ঘটলো, 7 খুনের, আসলে তো এখানে হয়তো তাদের টার্গেট ছিল 2 জন, সেখানে 7 জনকে করতে হলো, প্রত্যক্ষদর্শী যাতে না থাকে, কেউ হয়তো গাড়ি থামিয়ে প্রতিবাদ করতে চাচ্ছিলেন, সব সহ নিয়ে কি নৃশংসভাবে খুন করেছিল, এটা আমরা সবাই পত্রপত্রিকায় দেখেছি, তাদের জবানবন্দিতে এসছে। ইঞ্জেকশন পুশ করে নিস্তেজ করা, তারপর গলা টিপে মেরে ফেলা, শ্বাসরুদ্ধকর অবস্থায় ফেলানো, এই সব আমরা কিন্তু দেখেছি তাদের জবানবন্দিতে। এবং সেইখানে লেফটেন্যান্ট কর্নেল তারেক কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিল, তারেক সাইদ, তার জবানবন্দিতে কিন্তু সে একটা জিনিস বলেছিল, যেটা অনেকটা পরবর্তীতে ইনভেস্টিগেশনে যে জায়গাটিতে ছেদ ঘটে যায়। সে কিন্তু 164-এ বলেছিল যে আমি ঢাকায় একটা মিটিংয়ে যাই আইন শৃঙ্খলা জনিত, এবং সেখানে আমার ঊর্ধ্বতন নামও বলেছিল। এক কর্মকর্তা আমাকে স্লিপ ধরিয়ে দেন, তালিকা ধরিয়ে দেন, সেখানে 2-3টা নাম ছিল, এবং তাদের এই তালিকা ধরে দেওয়া মানেই হচ্ছে ওদেরকে মানে হত্যা করো। ঠিক তাদের নির্দেশিত মতে আমি এই ঘটনাটা ঘটিয়েছি। এবং কিভাবে ঘটিয়েছে সব বর্ণনা কিন্তু ওই মামলার নথিপত্র এখনো আছে, এবং যদি কেউ দেখে, 164-এ তারেক সাহেব বলেছিল, তারেক সাইদ এটা বলেছিল। এবং তার প্রেক্ষিতে আপনার খেয়াল থাকার কথা যে তার ঊর্ধ্বতন ব্যক্তিকেও কিন্তু সচিবালয়ে ডেকে নিয়ে একটা কমিশন হয়েছিল, তারা কিন্তু তার সাক্ষাৎকার নিয়েছিল। তারপরে যে কি হলো, এই জিনিসটা কিন্তু আমরা কেউ আর জানি না। আমরা তারেক সাইদ পর্যন্ত দেখলাম তাদেরকে দোষী সাব্যস্ত করা হলো, চার্জশিট দেওয়া হলো, তার উপরের বিষয়গুলোকে কিন্তু আর ওইভাবে আমরা আনতে দেখলাম না। এখন প্রশ্ন হচ্ছে, র্যাবের একটা ইউনিট, তার সর্বোচ্চ ব্যক্তি, কমান্ডিং অফিসার থেকে শুরু করে একজন সৈনিক, সব স্তরের লোকরা একটা ঘটনার সাথে যুক্ত হলো, এটা আমরা দেখলাম ওই মামলায়। এবং ওই সময় এদের বিরুদ্ধে কিন্তু একটা মামলা হয়েছিল কুমিল্লাতে, পারভেজ এবং আরেকজন সাবেক পার্লামেন্ট সদস্য, জাতীয় পার্টির সাবেক, তাদেরকে গুম করা হয়েছিল, ওখানেও একটা মামলায় তাদের নাম কিন্তু ছিল।
তারপর আপনার নোয়াখালীতে লক্ষ্মীপুরে সম্ভবত যে ঘটনাটা ঘটেছিল ডাক্তার ফয়েজ আহমেদের ব্যাপারে, সেখানেও কিন্তু এই ইউনিটটারই সংশ্লিষ্টতা দেখা গেছে। আবার যদি আপনি ওই সময়গুলি খেয়াল করেন তাহলে র্যাব 1 তৎকালীন সময়ে এই যে ঢাকার শাহিনবাগ, এইখান থেকে 5 জন অথবা 7 জন ছাত্র যুব দলের ছেলেকে ছাত্র দল এবং যুব দলের ছেলেকে উঠিয়ে নেয় এই পাড়ার থেকে, আবার কাউকে কাউকে বসুন্ধরা থেকে, এই পাড়ার ছেলে বসুন্ধরা থেকে উঠায় নেয়। এবং তখন র্যাব 1 যে উঠিয়েছে, একজন শিক্ষক ছিলেন, মানে একজনের বাবা শিক্ষক ছিলেন, সেই শিক্ষকের কাছ থেকেই বুঝে নিয়েছে তার সন্তানকে র্যাব, এবং তিনি এই কথা বলেছেন প্রকাশ্যে। কিন্তু পরবর্তীতে র্যাব সম্পূর্ণ অস্বীকার করেছে। এবং তখনই যে জিনিসটা শোনা গেছিল যে র্যাব 1 উঠিয়ে নেওয়ার পর র্যাবের অন্য 2 জন কর্মকর্তা তাদেরকে পরামর্শ দিয়েছিল যে হত্যা করো বা সরিয়ে ফেলো, কিন্তু তারা ওইটা মানেনি। পরবর্তীতে অন্য ঊর্ধ্বতনরা যে তাদেরকে নিয়ে আসে, তারপর যে তাদের কি হয়েছে ভাগ্যে এখন পর্যন্ত নিশ্চিত না, এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান নেই।